ভূত আছে কি নেই সেই তর্ক হয়তো ভবিষ্যতেও চলবে, কিন্তু ইতিমধ্যে ভূত যে কলকাতা ছেড়ে পালিয়েছে তাতে সন্দেহ নেই। আমাদের ছোটবেলায় কলকাতায় ভৌতিক কাণ্ড অনেক ঘটত বলে শুনতাম। অপদেবতার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হয়েছে এমন লোকের দেখাও হামেশাই পাওয়া যেত। তাদের সেই রোমহর্ষক কাহিনী শুনতে শুনতে আমাদের প্রায় গায়ে কাঁটা দিত। অন্ধকারে এক ঘর থেকে আর এক ঘরে যেতে পারতাম না। এখন অবশ্য দেবদ্বিজে ভক্তির মতন ভূত প্রেতের ভয়ও কমেছে, কিন্তু সে অন্য কথা। আমাদের ছেলেবেলায় ভূত কলকাতার শহরে লোকচক্ষুর অগোচরেই শুধু বিরাজ করত তা নয়, কলকাতার বেশ কিছু সংখ্যক বাড়িও ছিল তাদের দখলে। লোকে সেসব বাড়ির ধারে কাছেও ঘেঁষত না। 2-4 জন ড্যাম কেয়ার করা লোক যে সেই সব বাড়িতে ভূতের উপর মান্দবাজি করতে গেছে, তাদের নাজেহাল হওয়ার কাহিনী তখন লোকের মুখে মুখে ফিরত। এমনকি তাদের কেউ কেউ জানে মালে ফৌত হয়েছে বলেও শুনেছি। এখন কলকাতার লোকসংখ্যা কয়েক গুণ বেড়ে গেছে। মাথা গোজার তাগিদে লোক যেখানে পেরেছে ঢুকে পড়েছে। বড় লোকের খালি বাড়ির মতো ভূতের বাড়িও রেহাই পায়নি। ভূতের বাড়িগুলো এতদিনে সত্যিই বেদখল হলো। বেচারা উদ্বাস্তু ভূতেরা কোথায় গেছে জানি না, হয়তো শহরেরই কোথাও গা ঢাকা দিয়ে লুকিয়ে আছে, কিন্তু তাদের সেই প্রতাপ আর নেই। ভূতের গল্পও এখন বড় শোনা যায় না। শহর কলকাতায় নানান দেশের নানা মানুষের ভিড়। কলকাতাকে তাই বলা হয় আন্তর্জাতিক শহর। কলকাতার মনুষ্য লোকের মতো প্রেত লোকও আন্তর্জাতিক। ভূতেরও দেশকাল আছে, সাদা কালো আছে, ভূতেরও ইতিহাস আছে। আজ থেকে এমনই কিছু ঐতিহাসিক ভূতের গল্প এই চ্যানেলে শোনা যাবে। আজ বলবো লাটের ভূত। আলিপুরের জজ কোর্টের অনতিদূরে হেস্টিংসের প্রাসাদ। বাড়িটিতে এখন নারী শিক্ষা পর্ষদের অফিস হয়েছে। বাড়িটা এককালে ছিল গভর্নর জেনারেলের পল্লী ভবন। বাড়িটা নাকি একসময় ভৌতিক কার্যকলাপের কেন্দ্র হয়ে উঠেছিল, আর সেই ভূত স্বয়ং হেস্টিংসের। লাট সাহেবের ভূত। লাটের মতোই ছিল তার চলাফেরা। শোনা যায় প্রতিদিন সন্ধ্যায় তিনি নাকি অদৃশ্য জুড়ি গাড়ি হাঁকিয়ে রাজকীয় দাপটে রাস্তা কাঁপিয়ে বাড়ির দরজায় এসে নামতেন। তারপর সেই বিশাল প্রাসাদের প্রতিটি ঘরে তন্ন তন্ন করে কি জানি কি খুঁজতেন। কোনো মহামূল্যবান বস্তু কি তিনি ওই বাড়িটিতে ফেলে গিয়েছিলেন, যার খোঁজে প্রেত লোক থেকে নিত্য তিনি আনাগোনা করতেন? ইতিহাসের পৃষ্ঠা এই রহস্যের উপর কিছুটা আলোকপাত করে। 1785 সালের 21শে জুলাই হেস্টিংস তার বন্ধু এবং প্রাক্তন একান্ত সচিব নেসবিট টমসনকে একটি চিঠি লিখেছিলেন। চিঠির বয়ান নিম্নরূপ: বারে বারে আমার দপ্তরের কথা উল্লেখ করতে হচ্ছে বলে আমি দুঃখিত, কিন্তু আপনার বা লার্কিন্সের কাছ থেকে এই বিষয়ে কোনো সংবাদ পেলাম না। এ নিয়ে আমি যে কি উদ্বেগের মধ্যে আছি তা আপনারা কল্পনা করতে পারবেন না। দপ্তরটি হেস্টিংসের কাছে কিরূপ মূল্যবান ছিল 1787 সালের 6 সেপ্টেম্বর কলকাতা গেজেটে প্রকাশিত একটি বিজ্ঞাপন থেকে তা আঁচ করা যাবে। বিজ্ঞাপনটি ছিল এই রকম: বাংলাদেশ ছেড়ে চলে যাবার সময় ওয়ারেন হেস্টিংস মহোদয়ের একটি কালো রঙের বাক্স তার এসপ্ল্যানেডের বাসভবন থেকে খোয়া গেছে, কিংবা হয়তো ভ্রমক্রমে তার অন্যান্য জিনিসের সঙ্গে নিলামে বিক্রি করে দেওয়া হয়েছে। বাক্সটির মধ্যে 2টি মিনিয়েচার ছবি এবং কিছু ব্যক্তিগত কাগজপত্র ছিল। এত দ্বারা জানা যাচ্ছে যে কোনো ব্যক্তি যদি এমন সংবাদ দিতে পারেন যার ফলে বাক্সটি উদ্ধার করা সম্ভব হবে, মিস্টার লার্কিন্স এবং মিস্টার টমসন তাকে 2000 সিক্কা টাকা পুরস্কার দেবেন। যতদূর জানা যায় দপ্তরটি উদ্ধার করা সম্ভব হয়নি। এই দপ্তরটির খোঁজেই কি হেস্টিংস তার প্রাক্তন বাসভবনে হানা দিতেন? 1876 সালের প্রথম দিকে বিলেতের ইন্ডিয়া হাউসের মহাফেজখানায় হেস্টিংসের কিছু কাগজপত্র আবিষ্কৃত হয়। এই কাগজগুলোই কি ছিল সেই রহস্যময় কালো বাক্সে? আর এই আবিষ্কারের পরই কি আলিপুরে হেস্টিংসের ভৌতিক আনাগোনা বন্ধ হয়? আজকে দ্বিতীয় গল্প। সেকালে কলকাতা সুপ্রিম কোর্টে স্যার অ্যান্টনি এবং স্যার আর্থার বুলার নামে 2 জন জজ ছিলেন। স্যার আর্থার ও তার ভাই চার্লস আবার ছিলেন টমাস কার্লাইলের ছাত্র। আমাদের দ্বিতীয় গল্পটি স্যার অ্যান্টনি প্রসঙ্গে। স্যার অ্যান্টনির স্ত্রী এবং পরিজনবর্গ ইংল্যান্ডে ছিলেন।
স্যার অ্যান্টনি একদিন রাত জেগে স্ত্রীর কাছে দীর্ঘ একটি চিঠি লিখছিলেন। হঠাৎ চোখ তুলতেই দেখেন তার স্ত্রী দরজার কাছ ঘেঁষে দাঁড়িয়ে আছেন। জজ সাহেব চমকে ওঠেন, উঠে এগিয়ে যান স্ত্রীর দিকে। স্ত্রীর ছায়া শরীর এক পা দুপা করে পেছু হটতে হটতে অবশেষে একসময় মিলিয়ে যায়। স্তম্ভিতের মতন জজ সাহেব আবার এসে বসে পড়েন চেয়ারে। চিঠির খেই হারিয়ে গেছে, মাথার মধ্যে দপদপ করছে। তবু কলম তুলে নিয়ে আবার চিঠি লেখায় মনঃসংযোগ করেন। আবার চোখ পড়ে দরজার দিকে, দেখেন ছায়া মূর্তিটি দরজার কাছে দাঁড়িয়ে বিষণ্ণ চোখে তার দিকে চেয়ে আছে। স্ত্রীর নাম ধরে ডেকে দৌড়ে যান তিনি ছায়ামূর্তিটির দিকে। ছায়ামূর্তি আবার পেছু হটতে হটতে শূন্যে মিলিয়ে যায়। কিছুক্ষণ বাদে চাকর বাকররা এসে দেখে স্যার অ্যান্টনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। পরদিন সমস্ত ঘটনা বর্ণনা করে এবং স্ত্রীর স্বাস্থ্যের জন্য উদ্বেগ প্রকাশ করে দেশে এক চিঠি লেখেন। চিঠিটি পারিবারিক দলিল হিসেবে বুলারদের গৃহে সংগৃহীত আছে। পরের ডাকে জানা যায় স্যার অ্যান্টনি যে সময় ছায়ামূর্তি দেখেছিলেন ঠিক সেই সময়ই ইংল্যান্ডে তার স্ত্রীর মৃত্যু হয়েছে। ধর্মতলায় হানাবাড়ির গল্প জানো নাকি তোমরা কেউ? আজকের তৃতীয় গল্প, ধর্মতলায় হানাবাড়ি। হান্টার অ্যান্ড কোম্পানি ছিল সেকালের একটি বিখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান। মিস্টার লুইস কুপার ছিলেন এই প্রতিষ্ঠানের হিসাব রক্ষক। বউবাজারে এখন যেখানে সেন্ট জেভিয়ার গির্জাটি অবস্থিত, ওইখানে একটি বাড়িতে তিনি স্ত্রী পুত্র নিয়ে বাস করতেন। বউবাজার তখন অভিজাত পাড়া ছিল। দৈব দুর্বিপাকে ভদ্রলোকের দুটি পুত্রই হঠাৎ মারা যায়। পুত্র বিয়োগের পর ভদ্রলোকের স্ত্রী মস্তিষ্ক বিকৃতির লক্ষণ দেখা যায়। বাধ্য হয়ে স্ত্রীকে তিনি কিছুদিন ভবানীপুরের উন্মাদ আশ্রমে রাখেন। এই বাড়ির বেদনাদায়ক স্মৃতি ভদ্রমহিলার মানসিক স্বাস্থ্যের অন্তরায় হবে মনে করে কুপার ওয়েলিংটন স্কোয়ারের অনতি দূরে ধর্মতলার উপর ছোট্ট একটা বাড়ি ভাড়া করে স্ত্রীকে সেখানে এনে রাখেন। নিজে তিনি বউবাজারের বাড়িতেই রইলেন। প্রতিদিন সকালে ধর্মতলার সেক্রেট হার্ট গির্জায় প্রার্থনা সেরে কুপার নিজের বগি গাড়িতে চেপে বাজার নিয়ে যেতেন স্ত্রীর বাসায়। 1845 সালের 6 মার্চ সকালে যথারীতি স্ত্রীর বাসায় গিয়ে কুপার দেখেন স্ত্রী মৃত অবস্থায় বারান্দায় পড়ে আছে। গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ভদ্রমহিলা যে প্রাণপণ শক্তিতে আততায়ীর সঙ্গে যুঝেছিলেন তার যথেষ্ট চিহ্ন পাওয়া যায়। দেখা গেল বাড়ির মূল্যবান দ্রব্যাদি সবই অপহৃত হয়েছে। জোর পুলিশ তদন্ত চলল। কুপার আততায়ীকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন, কিন্তু আততায়ীকে গ্রেপ্তার করা গেল না। খুনেরও কোনো কিনারা হলো না। এই ঘটনার পর থেকে রুটে গেল বাড়িটা হানাবাড়ি। হানাবাড়িতে কে বাস করতে যাবে? বাড়িটা অনেককাল খালি পড়ে থাকলো। কয়েক বছর বাদে কি একটা কাজে দুজন নীলকর সাহেব কলকাতায় এলেন। কলকাতায় কিছুদিন থাকতে হবে কাজের জন্য। মফস্বলের লোক, কলকাতার খবরাখবর তারা রাখেন না। দুই বন্ধুতে মিলে বাড়িটা তারা 6 মাসের জন্য লিজ নিয়ে নিলেন। একদিন দুই বন্ধুতে নাচ গানের দুখানা টিকিট কিনলেন, কিন্তু একজনের হঠাৎ জ্বর হওয়ায় তিনি যেতে পারলেন না। অপর বন্ধু তাকে অসুস্থ অবস্থায় ফেলে রেখে যেতে চাইলেন না। তিনি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নাচ গানের আসরে পাঠিয়ে দিলেন। সে রাত্রে তিনি হলঘরে শুয়ে রইলেন। পরদিন সকালে উঠে নাচ গানের আসর থেকে কোনো বান্ধবী পাকড়ে বাড়ি নিয়ে আসার জন্য বন্ধুকে এক হাত নিলেন। বন্ধু তো আকাশ থেকে পড়লেন, না কখনো না, আমি কাউকে নিয়ে আসিনি। আসলে জ্বরের ঘোরে তুমি খোয়াব দেখছ। আচ্ছা কি দেখেছ বলো তো? সেই বন্ধু বলে। দ্বিতীয় বন্ধু জবাব দিল, মধ্যরাত্রির পর আমি স্পষ্ট দেখতে পেলাম তোমার ঘর থেকে এক মহিলা বেরিয়ে এলেন। লম্বা চওড়া চেহারা মহিলার, বেশ সুন্দরী, ইউরোপীয় হতে পারেন। আবার মহিলা হল পেরিয়ে বারান্দার দিকে গেলেন। আমি জেগেই ছিলাম। ভদ্রমহিলার গলায় এক টুকরো কাপড় কমফর্টারের মতন জড়ানো ছিল। কৌতূহল হলো। আমি মহিলাকে আর একবার ভালো করে দেখার জন্য উঠে বারান্দার দিকে গেলাম, কিন্তু ততক্ষণে তিনি চলে গেছেন। এই বর্ণনা শুনে অপর বন্ধু তো থ মেরে গেলেন। চাকর বাকরদের কাছ থেকে খোঁজ করা হলো সেই রাত্রে তারা কাউকে নিচে নামতে দেখেছে কিনা। কেঁচো ঘুরতে সাপ বেরোলো। জানা গেল বাড়িটা হানা বাড়ি। নীলকর সাহেব দুজন বাকি কমাসের ভাড়া মিটিয়ে তৎক্ষণাৎ সেই বাড়ির থেকে সরে পড়লেন। শেষ করলাম আজকের গল্প পাঠের অনুষ্ঠান। গল্পগুলো রচনা প্রদ্যোৎ গুহ মহাশয়ের। কেমন লাগলো তোমাদের গল্পগুলো?
যদি ভালো লেগে থাকে জানিও। এমনই অনেক ঐতিহাসিক গল্পের ডালি নিয়ে আসতে চলেছি আমি, গল্প দিদি, তোমাদের চ্যাটার বক্স ফর কিডস এই চ্যানেলে। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।